শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন সবার স্বার্থে আরও ছাড় দিতে রাজি বিএনপি। ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল, অভিযোগ নেতাদের। এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদ মিছিল। চট্টগ্রামে লাঠিচার্জের ঘটনায় পটিয়া থানার ওসি প্রত্যাহার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। সাবেক এমপি দুর্জয় লালমাটিয়ায় গ্রেফতার। সংসদীয় আসনে সীমানা নির্ধারণ আর তত্ত্বাবধায়ক পুনর্বহালের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো, জানালেন আলী রিয়াজ। ঐকমত্যের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝিতে হতে পারে সনদ। এবং বাংলাদেশে এবার ইতিহাসের সেরা নির্বাচনের আশা ইউএনডিপি প্রতিনিধির। সুষ্ঠু ভোটে সহায়তায় নির্বাচন কমিশনকে $48 লাখ দিচ্ছে জাপান। প্রবাসী সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ এবং জনগণের স্বার্থে তার দল অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আরও ছাড় দিতে রাজি বিএনপি। এদিকে দলটির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেছেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কিছু দল নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই তৃণমূলের নেতাকর্মীদের। বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হন শহরের শেরেবাংলা সড়কের ব্যায়ামাগারে। বুধবার বিকেলে এই আয়োজনের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, আরও ছাড় দিতে রাজি তার দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সম্মান জানাতে হবে ভিন্নমত পোষণকারীদেরও। বক্তব্যে শীঘ্রই দেশে ফেরার ইঙ্গিত দেন তারেক রহমান। আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনবো। কাউকে যদি কিছু ছাড় দিতে হয়, আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। একই দিন দুপুরে ময়মনসিংহ জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াত ইসলামীর এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, এটি ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে, আমরা এটা মনে করি না। বরঞ্চ এইসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। এদিকে নারায়ণগঞ্জে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কোনো দল এবং ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে। হাসিনা চায় নির্বাচন না হোক। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন। যে কোনো মৌলিক পরিবর্তনের জন্য জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রয়োজন, লিয়াজো কমিটির বৈঠক শেষে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপদ আন্দোলনের শরিক বাংলাদেশ জন অধিকার পার্টি, বিজেপি, আমজনতার দল ও গণতান্ত্রিক বাম দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটির সদস্যরা। এতে সভাপতিত্ব করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি দেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। এর আড়ালে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই ধরনের সিস্টেম কি ইন্ট্রোডিউস করা হচ্ছে, এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে কিনা বা পিছানোর কোনো পায়তারা আছে কিনা, এটা তো খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা সবার মাথায় আসতে পারে। জনগণের কাছে তাদের আগামী নির্বাচনে সে ম্যান্ডেট নিয়ে সংসদে আসে। শুধু যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদে এনে
সংসদের মাধ্যমে পাশ করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে চলছিল জুলাই চিত্র প্রদর্শনী। বুধবার রাত 11:30টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আহত হয় বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয় প্রদর্শনীর এলইডি লাইট। প্রতিবাদে রাত 12:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি করেন বক্তারা। এর আগে গত 23 জুন একইভাবে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় আহত হয়েছিলেন 4 জন। সংস্কার নিশ্চিত করতে হবে। একটা ককটেল হামলা যে পুলিশ ঠেকাইতে পারে না, ওই পুলিশ ভোট বাক্স রক্ষা করবে কিভাবে? একটা ককটেল হামলার সন্ত্রাসী যে পুলিশ ধরতে পারে না, ওই পুলিশ কিভাবে সারা বাংলাদেশ জুড়ে গ্রামে গঞ্জে সকল জায়গায় ভোট কেন্দ্রে পাহারা দিতে পারবে না। এই কারণে পুলিশেরও সংস্কার করতে হবে। জুলাই গণহত্যার দায়ে পুলিশকে বিচারের আওতায় আনতে হবে। তারুণ্যের এই রাজনৈতিক অগ্রযাত্রায় যখন মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসছেন, তখন একটি শ্রেণী গোষ্ঠী খুবই সুপরিকল্পিতভাবে এই তারুণ্য শক্তিকে তাদের মনোবল ভেঙে দিতে এই অপকৌশলের অংশ হিসেবে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, ককটেল সদৃশ বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে। কোনো অপশক্তি, কোনো অপতৎপরতা, কোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। প্রশাসনের আশ্বাসে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় অবরোধ তুলে নেয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে পটিয়ায় দিনভর বিক্ষোভ হয়। এই ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। স্লোগানে উত্তাল রাজপথ, সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়া থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মী এবং শিক্ষার্থীরা। এ সময় ওসিকে প্রত্যাহারের দাবি জানান তারা। হাসিনার পোষা সেই পুলিশ অফিসারদেরকে শুধুমাত্র ট্রান্সফার করেই দায় মুক্তি করা যাবে না। যদি তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে যেন সসম্মানে তারা তাদের দায়িত্ব ছেড়ে দেয়। পরে মিছিল নিয়ে যান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে। সেখানে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। এতে বন্ধ হয়ে যায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের 6 উপজেলার যান চলাচল। ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে সন্ধ্যার পর প্রশাসনের আশ্বাসে 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এসপি সাইফুল ইসলাম শান্তু তাকে প্রত্যাহার করতে হবে। ওসি জাহেদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদ, এই দুইজনকে স্থায়ী বহিষ্কার করতে হবে। মঙ্গলবার রাতে এক ছাত্রলীগ কর্মীকে পটিয়া থানায় হস্তান্তর করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গ্রেফতার না করায় থানার সামনে আন্দোলন করেন তারা। এ সময় তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে অবরোধের ডাক দেন তারা। গণ অভ্যুত্থান স্মরণে দ্বিতীয় দিনের মতো দেশ গড়তে জুলাই পদযাত্রায় কুড়িগ্রাম এবং লালমনিরহাটে পথসভা এবং গণসংযোগ করে এনসিপি। বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে এনসিপি। এরই অংশ হিসেবে লালমনিরহাট ও কুড়িগ্রামে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজ প্রশ্রয় দেওয়া যাবে না।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কেউ যদি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করা হবে। ব্যর্থ করতে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে। পদযাত্রা শেষে লালমনিরহাটে এনসিপি নেতারা দাবি জানান, নির্বাচনী রোডম্যাপের মতো বিচার ও সংস্কারেও সময়সীমা বেঁধে দিতে হবে। অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চান, আপনারা যেভাবে টাইম ফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন, ঠিক একইভাবে টাইম ফ্রেম দিয়ে আপনারা বিচার এবং সংস্কার চান। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মধ্যে দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইস্তেহার ঘোষণায় ছাত্র জনতাকে অংশ নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের জেরে আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি সাবেক এমপি সাইফুল সহ 16 জন। এর মধ্যে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। গত বছরের 25 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে টেলিফোন কথোপকথনে 227 জনকে মারার লাইসেন্স পেয়েছি বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। পরে এই নিয়ে মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য নোটিশ, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও কোনো কিছুরই তোয়াক্কা করেননি তিনি। এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। বুধবার এই মামলার চূড়ান্ত শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। ফাঁস হওয়া কথোপকথন শোনানো হয় বিচারক সহ উপস্থিত সবাইকে। সবকিছু বিবেচনা করে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে 6 মাস এবং আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার হুমকিতে ভীত নয় তারা, তবে সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আপনি রায়ে সন্তুষ্ট কিনা? জি না, এদিকে 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল সহ 8 আসামির বিরুদ্ধে। যারা নির্দেশ দিয়েছেন, যারা গুলি করেছেন এবং গুলির পরে যারা এই লাশে সরাসরি নিজ হাতে আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের সকলকেই এই মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসিকিউশন বলছে, গুলি করে হত্যার পর আশুলিয়া থানার সামনে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় 5 মরদেহ। আরেকজনকেও আহত অবস্থায় তোলা হয় গাড়িতে। 5 লাশ সহ জীবিত একজনকেও পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ঢাকার লালমাটিয়ায় নিজ বাসা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জের দৌলতদিয়া এবং সদর থানায় 2টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটির। আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর 24 অক্টোবর সাবেক এই সংসদ সদস্য এবং তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত। এর আগে গত 21 জানুয়ারি দুর্নীতির অভিযোগে দুর্জয়ের মালিকানাধীন একটি ফ্ল্যাট, জমি ও 3টি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা 12টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।
সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, বুধবার উত্থাপিত 3টি বিষয়ের মধ্যে 2টিতে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন। শিগগিরই বিএনপির পক্ষ থেকে ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের বুধবারের বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল 3টি: সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। এর মধ্যে সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক ইস্যুতে অংশগ্রহণকারী দলগুলো একমত হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি। রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা জাতীয় সনদ তৈরি করতে পারব। রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে একমতে পৌঁছালেও গঠনের প্রক্রিয়া ও মেয়াদ নিয়ে কিছু ভিন্ন মত দিয়েছেন তারা। ভিন্ন মত এসেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়েও। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ শুধুমাত্র জাতীয় সংসদের একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। স্থানীয় সরকার নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়টা যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে, তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারাঙ্গনকে যে রাজনীতিকীকরণ করার ব্যবস্থা করা হয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। ছোটখাটো কয়েকটা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু মাদার অর্গানাইজেশনটা কিভাবে গঠিত হবে সেইখানে ঐক্যমত হওয়াটা বেশি জরুরি। বৈঠক চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এ পর্যন্ত কমিশনের উত্থাপিত বিষয়গুলোতে তার দলের একমত ও দ্বিমতের বিষয়গুলো তুলে ধরা হবে। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। অন্যান্য বিষয়গুলো আমি আজকে বিস্তারিত এই জন্যই বলছি যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। নানা অপপ্রচার চললেও ঐক্যমত্য কমিশন সহ অন্যান্য সংস্কার কমিশনের অধিকাংশ বিষয়েই বিএনপি একমত হয়েছে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন। বিমূর্তভাবে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চব্বিশের রক্তাক্ত জুলাইয়ে সরকারি চাকরিতে বৈষম্য বিলোপের লড়াইয়ে নেমেছিল শিক্ষার্থীরা। পুরো জুলাই মাস জুড়ে মাঠে সক্রিয় ছিলেন তারা। জেনে আসব জুলাইয়ের এই দিনের ঘটনা প্রবাহ। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী ২রা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হতে থাকেন শিক্ষার্থীরা। আষাঢ়ের ভর দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগোতে থাকেন নীলক্ষেতের দিকে। চোখে মুখে অধিকার আদায়ের শপথ আর কণ্ঠে দীপ্ত স্লোগান। বৃষ্টি উপেক্ষা করে নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে মিছিলটি। এরপর দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ঘণ্টাব্যাপী পালিত হয় অবরোধ কর্মসূচি। ২রা জুলাই বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই দিনভরই দাবি আদায়ের লড়াইয়ে মাঠে সক্রিয় ছিলেন শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি মূলধারার কিছু গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর সঙ্গে বিদেশে অবস্থানরত কিছু লোকের পাশাপাশি স্থানীয়দের কেউ কেউ জড়িত। বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অফ জার্নালিজম সেকশনের জ্যেষ্ঠ প্রকল্প পরিচালক মেহেদি বেনচেলাহ। এ সময় ডক্টর ইউনুস অপতথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা তৈরি করতে জাতিসংঘের সহায়তা কামনা করেন। পরে সুসান ভাইজ জানান, আগামী বৃহস্পতিবার বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা, মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমের মূল্যায়ন শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে ইসিকে $48 লাখ সহায়তা দিচ্ছে জাপান। সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে তার দেশ। এবার ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে প্রত্যাশা ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধির।
গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোট করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় নির্বাচন কমিশন ব্যালট নামে যে প্রকল্প হাতে নিয়েছে, অস্ট্রেলিয়ার পর সেই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে জাপান। নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর শেষে জানানো হয় $48 লাখ সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি। পরে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও জাপানের রাষ্ট্রদূত। We believe that free, fair and inclusive elections are essential to building a more peaceful and resilient society. Several bilateral partners have come forward. Australia signed a couple of weeks ago. We are here today with Japan that have also made a very important contribution. এর আগে সকালে জাতীয় পরিচয়পত্র সংশোধনে ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কথা বলেন কমিশন সচিব। কারেকশনের আবেদন 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না। এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না। বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা ৭৬,৬৯৪টি বলে জানান ইসি সচিব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্ট করেছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে জানুয়ারিতে অভিযানে যায় দুদক। অভিযানে দেখা যায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখায় কর্মরত ৩ কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি, ইভিএম ক্রয়ে যে অর্থ খরচ করা হয়েছিল সে অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল। টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরও স্মার্ট করা যেত। অভিযোগের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলি আমাদের অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তার রুটিন ওয়ার্ক। এদিকে ঋণের নামে প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ এবং ৯০ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করেছে সংস্থাটি। ঋণের নামে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক ও তার ভাই শেখ রেহেনার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে ১৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের জন্য নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়েছে সরকার। নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি বড় কোম্পানিকে দায়িত্ব দিলেও জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকে। আর বন্দরের চেয়ারম্যান জানান, বিদেশি কোম্পানিকে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সক্ষমতা বাড়বে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা নিয়ে চলছে নানামুখী বিতর্ক। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানি যুক্ত করার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল লং মার্চ কর্মসূচিও পালন করে। দেশি নাকি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনালটি পরিচালনা করবে, এমন বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত নতুন উদ্যোগ নিল সরকার। সকালে সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি নতুন নতুন রুট তৈরি হবে। পোর্টের 1 নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেইনারের ভাড়াও কমে যাবে। এদিকে টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এর আগে আগামী 6 মাসের জন্য এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দিতে সুপারিশ করেছে সরকার। বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, স্থায়ীভাবে টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছে। তবে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলেও বিশেষজ্ঞ জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ থেকেই। এখনো নেগোসিয়েশন চলছে। পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং
অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করব। দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বলেও উল্লেখ করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি? প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চালের দাম নিয়ে চালবাজি ঠেকাতে এবার মাঠে সেনাবাহিনী। তাদের সহযোগিতায় নওগাঁর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুত করায় ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সপ্তাহ ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 400 থেকে 550 টাকা। চালের দামে নাবিশ্বাস ভোক্তাদের। এই অবস্থায় সিন্ডিকেটের লাগাম টানতে এবং দাম সহনীয় রাখতে বাজার তদারকিতে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ ও সেনাবাহিনী। বুধবার দুপুরে শহরের বেশ কয়েকটি মিলে অভিযান চালানো হয়। এ সময় মশরপুর এলাকায় টিকে গ্রুপ রাইস মিলে ধান ও চাল মজুদের অভিযোগে 80,000 টাকা জরিমানা করা হয়। ধান মজুত করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার কথা অকপটে স্বীকার করেন ব্যবসায়ীরা। আমি একটু ধান পরিমাণে নাকি আমাদের সিস্টেমে বেশি মজুত করছি। মালাসাল দিয়ে দেবো আমরা লাখ লাখ টাকা লস করে আমরা যে ব্যাংকের টাকা নিয়ে আসে যে আমরা ব্যবসা করতেছি, আমাদের আছে কিছু। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। যাদের কাছে অতিরিক্ত মজুদ আছে সেগুলো ফাইন্ড আউট করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া এবং সেই মজুদগুলো দ্রুত মার্কেটে ছেড়ে দেওয়া, সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। খাদ্য আইন যেটা আছে সেটাও যদি লঙ্ঘিত হয় আমরা তাহলে ভোক্তা অধিকার আইনের আওতায় তাদেরকে সাজার আওতায় অর্থাৎ জরিমানার আওতায় নিয়ে আসবো, বা বেশি অনিয়ম যদি দেখি সেক্ষেত্রে আমরা সিলগালা বা জব্দের দিকে চলে যাব। এছাড়া মহাদেবপুরের চকগড়িহাট এলাকায় গ্রামের ভিতর আরও 2টি মিলের গুদামে বিপুল পরিমাণ ধান মজুত করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। টানা 5 মাস ধরে কমতির দিকে এলপি গ্যাসের দাম। চলতি মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নির্ধারিত দামে গ্যাস না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, মাঠ পর্যায়ে নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত, হরমুজ প্রণালী বন্ধের হুমকির কারণে গত মাসে তৈরি হয়েছিল জ্বালানির বৈশ্বিক বাজারে অস্থিরতার শঙ্কা, যার প্রভাব পড়তে পারত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দামেও। তবে সংঘাত দীর্ঘায়িত না হওয়ায় দ্রুতই স্থিতিশীলতা ফেরে আন্তর্জাতিক বাজারে। আশঙ্কা দূরীভূত হয়েছে। বিকেলে রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বিশ্ববাজারে কমেছে এলপি গ্যাসের কাঁচামাল, বিউটেন ও প্রোপেনের দর। ফলে দেশের বাজারেও আরেক দফা দাম কমল এলপিজির। জুনের তুলনায় 39 টাকা কমিয়ে চলতি মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে 1364 টাকা। চলতি মাসে গত মাসের তুলনায় সৌদি কন্ট্রাক্ট প্রাইস কমেছে $25, যে কারণে আমাদের যে 12 কেজি সিলিন্ডারের যে মূল্য ছিল 1403 টাকা, সেটি কমেছে 39 টাকা, এটি হয়েছে 1364 টাকা। তবে 5 মাস ধরে কমতির ধারায় থাকলেও নির্ধারিত দামে মেলে না এলপি গ্যাস, এমন অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে। জেলা প্রশাসনকে এবং বিভাগীয় প্রশাসনকে অনুরোধ করেছি আমরা, তারা যেন ওই ভোক্তা অধিকার অধিদপ্তরকে সঙ্গে নিয়ে যেন অভিযান চালায়। এটা বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে অটো গ্যাসের দামও। লিটার প্রতি 1 টাকা 84 পয়সা কমিয়ে যানবাহনে ব্যবহৃত এই জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 64 পয়সা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগর ও ভোলায় নির্যাতন ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খামারবাড়ি বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানান তিনি। তবে ম্যাগজিন জমা না দিয়ে বিমানবন্দরে নেওয়াটা তার ভুল ছিল বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও কৃষির বিষয়ে বলেন, সবজি সংরক্ষণের জন্য সারা দেশে ছোট বড় 100টি কোল্ড স্টোরেজ করার পরিকল্পনা করছে সরকার। প্রতিরোধের ব্যবস্থা দেখতে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনি নাই। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন, মেয়র অবলিক ক শ্রেণী পৌরসভার মেয়র ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। সিকিউরিটি ব্যবহার করতে পারবেন কিনা এটা তো আমি গতকালকে বলছি, এটা একটা ভুল।
আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতার কারণে বারবার চুক্তির পরও জাপানে প্রত্যাশিত দক্ষ কর্মী পাঠানো সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে জাপান নতুন শ্রমবাজার কর্মী প্রেরণের সম্ভাবনা চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, জাপানে আগামী 5 বছরে অন্তত 1 লাখ বাংলাদেশি কর্মীর কাজ পাওয়ার সুযোগ রয়েছে। এজন্য দেশটিতে কর্মী পাঠাতে আলাদা সেল করা হয়েছে। বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়াও পুনরায় কর্মী পাঠানো শুরু করতে বিলম্ব হচ্ছে বলে জানান উপদেষ্টা। বলেন, দেশটিতে কর্মী পাঠাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান চুক্তি সংশোধনের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি আমরা আমাদের দায়িত্বকালে একটা ভালো সূচনা করে দিব। পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসলে তারা যদি এটা কন্টিনিউ করে, তাহলে ইউরোপে আমাদের যে শ্রম বাজার আছে সেটা আরও অনেক সম্প্রসারিত হবে। শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। রাজধানীর ভাটারা পূর্ব নূরের চালা এলাকায় একটি টিন শেড বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে বাবা ছেলেসহ 3 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন হালিম শেখ, তার ছেলে হানিফ শেখ ও রহিমা বেগম নামে এক নারী। স্বজনরা জানান, বাসাটিতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করে পরিবারটি। বুধবার সন্ধ্যায় রান্নার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে খাবার ঘরের পাশে থাকা বাবা ছেলের শরীরে আগুন ধরে যায়। সামান্য দগ্ধ হন রহিমা বেগম। চিকিৎসকরা জানান, বাবা ছেলের অবস্থা আশঙ্কাজনক। চুয়াডাঙ্গায় ভারতের সীমান্তের ভেতর বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, বেলা 1:15টার দিকে দর্শনার ঝাঁঝাডাঙ্গার ঘাস কাটার জন্য সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটি পার হয়ে ভারতে ঢোকেন বাবু নামের ওই কৃষক। সেখানে বিএসএফ ৩২-এর হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা বাবুকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই বাবু নিহত হন বলে জানিয়েছে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে মার্কিন সিনেটে পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল। স্থানীয় সময় মঙ্গলবার 100 সদস্যের সিনেটে অর্ধেক ভোটে বিলটি টাই হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভোট দিয়ে বিলটি পাশ করেন। ট্রাম্পের প্রস্তাবিত বিলটির মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কমানোর পরিকল্পনা করা হয়েছে। এতে প্রায় 2 কোটি মানুষ স্বাস্থ্যসেবা হারাতে পারেন বলে আশঙ্কা করেছেন ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্বপ্নের আমেরিকা ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামে একটি প্রস্তাবনা কংগ্রেসে পেশ করেছেন। ট্রাম্প মনে করেন, এই বিলটির মাধ্যমে সীমান্ত সুরক্ষা হবে, যুক্তরাষ্ট্রে সত্যিকারে সুদিন ফিরে আসবে। তবে বিলটি নিয়ে প্রেসিডেন্টের নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেই বিভক্তি রয়েছে। ডেমোক্র্যাটরাও শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছেন। সোমবার সিনেটে বিলটি পাশ নিয়ে ভোট শুরু হয়। মঙ্গলবার ফলাফলে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যদের কেউ কেউ নাটকীয়ভাবে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। সমান সংখ্যক 50 ভোটে বিলটি টাই হয়। সংবিধান অনুযায়ী সিনেটে কোনো বিল টাই হলে ভাইস প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে ভোট দেয়ার এখতিয়ার রাখেন। ফলে জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে অবশেষে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হয়। বিলটি পাশের পর এটি আবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্পের এই মেগা বিলটিতে সামাজিক নিরাপত্তা বাজেট কমিয়ে কর ছাড়ের সুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এতে বয়স্ক ভাতা ও তাদের বিভিন্ন সুবিধা বন্ধ হওয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রায় 2 কোটি মানুষ স্বাস্থ্যসেবা হারাবেন। বিলটি দরিদ্র জনগণের কল্যাণমূলক কর্মসূচিতেও বড় ধরনের কাটছাঁট আনবে। এদিকে ইলন মাস্ক বলেছেন, এই বিল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও বাড়াবে, যা বর্তমানে $36 ট্রিলিয়ন পৌঁছেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
আগামী 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশ সহ বিশ্বের 34টি দেশ থেকে 2026 থেকে 28 সাল পর্যন্ত স্থায়ী এবং অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেয়ার রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মাসুদুর রহমানের তথ্য এবং চিত্রের রিপোর্ট। শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশটির কৃষি, শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতি বছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিক। এদের একটি বিশাল অংশ নেওয়া হয় বিদেশ থেকে। 2026 থেকে 2028 সাল এই 3 বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4,97,550 জন শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় ইতালীয় সরকার। এই প্রক্রিয়ায় 2026 সালে 1,64,850 জন শ্রমিকের কোটা নির্ধারণ করে দেশটির সরকার। আগামী বছর 12 জানুয়ারি কৃষি, 9 ফেব্রুয়ারি পর্যটন, 16 ফেব্রুয়ারি স্থায়ী ও স্বকর্মসংস্থান, 18 ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে। তথ্য মতে এই বছরও 4 ক্যাটাগরিতেই অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ইতালি সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমি মনে করি নতুন করে যারা আসতেছেন বা আসবেন তারা সতর্কতা অবলম্বন করবেন এবং লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে অনেকেই অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, অনেকে এখনো ভিসার জন্য অপেক্ষা করছে দেশে। সো যারাই আসার চিন্তা করছেন তারা অবশ্যই সতর্কতার সাথে সবকিছু অবলম্বন করে তারপর আবেদন করবেন। উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে। সামান্য কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন। তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাকিস্তানে একটি গাড়িতে বিস্ফোরণে 5 জন নিহত হয়েছেন, আহত অন্তত 11 জন। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে। দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজৌর এলাকায় জেলার একটি সরকারি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এই ঘটনায় নিহতদের মধ্যে দেশটির সহকারী এক কমিশনার এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে জানা যায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য উপদেষ্টা বিস্ফোরণের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি। অভিবাসীদের বিরুদ্ধে হঠাৎ করেই কঠোর অবস্থানে কিরগিজস্তান। অবৈধভাবে বসবাসের অভিযোগে 500-র বেশি বাংলাদেশিকে আটক করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। অভিবাসীদের প্রবাসীদের অভিযোগ, দালালের প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারিত হয়েছেন তারা। অপারেশন ইলিগাল নামের বিশেষ এই অভিযানের কারণে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বৈধভাবে বসবাস করা প্রবাসীরাও। তবে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কিরগিজ সরকার। আমাদের ক্যাম্পের সবারই অভিবাসী ইস্যুতে হঠাৎ করেই কঠোর অবস্থানে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন ইলিগাল নামের বিশেষ এ অভিযান। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার সমন্বিত এই অভিযানে আটক হয়েছেন কয়েকশো বাংলাদেশি। এর আগে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে 10 জুনের মধ্যে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় কিরগিজস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে শুরু হয় সাঁড়াশি অভিযান। নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। বিশেষ করে দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা রয়েছেন সবচেয়ে বেশি বিপাকে। এরই মধ্যে কয়েকশো বাংলাদেশিকে আটকের পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে বিশেষ বিমানেরও ব্যবস্থা করছে কিরগিজ সরকার। আমাদের এখানে কোনো এম্বাসি নেই, আমাদের সুযোগ সুবিধে আমরা কাউকে জানাতে পারছি না এবং আমাদের কোনো সমস্যা আমরা কারোর কাছে ফেস করতে পারছি না, যার কারণে পুলিশে অনেকে ধরে নিয়ে গেছে এবং অনেকের উপরে কেস দিছে এবং অনেকে বাংলাদেশে পাঠিয়ে দিছে। কিভাবে বৈধ করা যায়, কিভাবে আমাদেরকে বাংলাদেশ সরকার কিভাবে হেল্প করতে পারে, আমাদেরকে যেহেতু সহযোগিতা করে আমরা এতটুকু আশা, আমরা কিছু চাই না। এর আগে কিরগিজস্তানে অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানায় দেশটির সরকার। জাতীয় নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 61,000 পর্যটক, 30,000 বিদেশি শিক্ষার্থী ও 12,000 শ্রমিক কিরগিজস্তানে অবস্থান করছেন। এর মধ্যে 5,000-এর বেশি অবৈধ বলে জানান তিনি। সময় সংবাদ, কিরগিজস্তান। বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির খোঁজে আগামী সপ্তাহে দরপত্র জমা নেওয়া শুরু করবে গভর্নিং কাউন্সিল। অগাস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরে চূড়ান্ত হবে ফ্র্যাঞ্চাইজি। এরপর অক্টোবরে ড্রাফটের টেবিলে উঠবেন ক্রিকেটাররা।
দল দেয়ায় দেশি কিংবা বিদেশি যোগ্যতা পূরণ করা প্রতিষ্ঠানের সঙ্গে হবে 5 বছরের চুক্তি। একই সঙ্গে এই সময়ের জন্য প্রোডাকশন টিমের সঙ্গেও চুক্তিবদ্ধ হবে ক্রিকেট বোর্ড। তবে এরপরের 9 আসর আয়োজনের দায়িত্ব নিজেদের কাছেই রাখে বিসিবি। তাতে যতভাবে কলঙ্ক লাগানো যায় তার 16 কলাই পূর্ণ করে কর্তা ব্যক্তিরা। আবারও পুরনো মডেলে ফিরছে বিপিএল। দ্বাদশ আসরে তাই সব সিদ্ধান্তই ওই স্পোর্টস ম্যানেজমেন্টের পরামর্শে নেবে বিপিএল গভর্নিং কাউন্সিল। এরপর সেপ্টেম্বরে ফ্রাঞ্চাইজ চূড়ান্ত আর অক্টোবরে হবে নিলাম প্রক্রিয়া। বোর্ড থেকে কিছু গাইডলাইন পেয়েছি, সেই গাইডলাইন অনুপাতে আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা টেন্ডারিং প্রসেস, ইভেন্ট ম্যানেজমেন্টের একটা টেন্ডারিং প্রসেসে যাব। যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির এমপ্লয়মেন্ট মিড অগাস্টের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, অগাস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাব, যেটা সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারবো। এই আসর থেকে নতুন শুরুর আশা গভর্নিং কাউন্সিলের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল সহ বর্তমান ফ্রাঞ্চাইজিদেরও আবেদন করতে হবে নতুন করে। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দেয়া হবে নতুন প্রোডাকশন টিমও। 11তম বিপিএল এর মাধ্যমে আমাদের পূর্বের সকল চুক্তি শেষ হয়েছে, সুতরাং বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নয়, প্রোডাকশন থেকে শুরু করে স্পন্সরশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। সো নতুন ফ্র্যাঞ্চাইজিতে যারা অতীতেও ছিলেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যদি না তারা কোনোভাবে ডিফল্টার হয়ে থাকেন। 3 সদস্যের গভর্নিং কাউন্সিল বড় করা হবে আরও। আইনগত বিষয়সহ সামাজিক যোগাযোগ মাধ্যম দেখাশোনায় লোকবল নিয়োগ প্রক্রিয়া চলছে। ভেন্যুর ভবিষ্যৎ নির্ধারণে মাঠ পর্যায়ে করা হবে অডিট। আপাতত আন্তর্জাতিক ভেন্যুগুলোরই সম্ভাবনা বেশি। বগুড়াতে আন্তর্জাতিক খেলা হয়েছে, খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে, বরিশাল যদি তার মধ্যে শেষ হয়, বরিশালেও মাঠটার প্রক্রিয়ায়, ডিজাইন প্রক্রিয়ায় সকল মানে স্থাপনা আছে, কিন্তু এটা যদি শেষ হয়, কারণ মাঠের কাজ চলছে, এটা শেষ হবে কিনা আমরা জানি না। রাজশাহী যদি সেটা সময় মতো পূরণ করতে পারে তাহলে তারাও কনসিডার হবে। ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল এর পরের আসর। দলগুলোর সঙ্গে চুক্তি হবে অন্তত 5 বছরের। তখনই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা মাঠে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন সবার স্বার্থে আরও ছাড় দিতে রাজি বিএনপি। ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল, অভিযোগ নেতাদের। এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদ মিছিল। চট্টগ্রামে লাঠিচার্জের ঘটনায় পটিয়া থানার ওসি গ্রেফতার, প্রত্যাহার। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সাবেক এমপি দুর্জয় লালমাটিয়ায় গ্রেফতার। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।